হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা নতুন ক্লাসে। দেখো তোমাদের আজকে করাবো অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিট টেস্ট 2026। আজকে আমরা করাবো তোমাদের 11 নম্বর স্কুলটা। এর আগের 1 থেকে 10 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তো ক্ষেত্রফলটা আছে 4m² 9n² দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে তার দৈর্ঘ্যটা বের করতে বলেছে। দেখো এই ক্ষেত্রফল থেকে কী করে আমরা দৈর্ঘ্যটা বের করব, দেখো একটা বুদ্ধিটা দেখো। প্রথমে আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। এই যে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এই সূত্রটা যে ধারণ করবে এটা a² - b² আমরা তৈরি করব। আর a² - b² সূত্র a + b × a - b। ওকে, এটা মনে রাখবা। তাহলে a² দেখো এটা আমরা 2m দিয়ে তার হোল স্কোয়ার করতে পারবো, 2 এর স্কোয়ার 4 আর m² ফিরে আসবে। এটা 9n² আছে না, এটা 3n দিয়ে তার হোল স্কোয়ার করো। এটা a এটা b ধরে দেখো a² - b²। চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিই। a + b, দেখো সূত্রটা আমরা লিখে দিয়েছি a + b × a - b, a - b। এবার দেখো এটা আমাদের কি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা এভাবে সাজানো হয়েছে উৎপাদকের বিশ্লেষণ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য × প্রস্থ। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হয় দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে এটা কি আমাদের দৈর্ঘ্য। বড়টা দেখো এটা হচ্ছে বড় মান আছে, এটা যোগ আছে, আর এটা ছোটো মান আছে, এটা বিয়োগ আছে। দুটো সংখ্যা তো একই আছে, দুটো রাশি। তাহলে দৈর্ঘ্যটা বড়টা দৈর্ঘ্য হয়, আয়তক্ষেত্রে এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি। দৈর্ঘ্যটা হচ্ছে 2m + 3n, এটা হচ্ছে দৈর্ঘ্য। দেখো 2m + 3n আমাদের এটা মিলছে সি নাম্বার অপশানটা। তাহলে অ্যান্সারটা এটা সি নাম্বার দিয়ে দিলাম। পরের প্রশ্ন দেখো আমাদের এখানে 2 নম্বর প্রশ্নটা কী বলছে, 324 আছে। 324কে যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন হবে তা আমরা দেখাতে বলেছে আমাদের। এটা পূর্ণঘন সংখ্যা হবে কত দিয়ে গুণ করলে, এখন কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে কত দিয়ে গুণ করতে হবে সেটা বোঝার জন্য তোমাদের এই সংখ্যাটাকে লসাগু করে নিতে হবে। 2 দিয়ে লসাগু যাবে, তো 2 × 1 = 2, 1 চলে আসলো 2 × 12। তো 3টাকে 2 × 2 ধরলাম, এখানে 1 চলে আসলো 12, 2 × 12 আর 2 দিয়ে 4। আবার 2 দিয়ে করো, 2 × 8 = 16, 2 × 1 = 2। এবার কিন্তু 3 দিয়ে যাবে। দেখো 3 × 2 = 6, 8টাকে 6 ধরলাম, 3 দিয়ে 6, 5 × 2 = 21 হয়ে গেল, 2 আর 1 = 21। তাহলে 21কে 3 × 7 = 21, আবার 3 দিয়ে 3 × 9 = 27, আবার 9 আছে, 9কে 3 × 3 = 9। দেখো এখন আমাদের পূর্ণঘন যেটা দরকার, 3 জন করে যদি একই সংখ্যা থাকে, যেরকম 3 আছে মিলালাম। আর এখানে দেখো এটা 2, এখানে তাহলে আমাদের একটা 2 চাই। আর এখানে 3, আমাদের আরও দুটো 3 চাই এই জায়গায়, তাই না? তখনই আমাদের পূর্ণঘন বলতে পারবো। তাহলে পূর্ণঘন সংখ্যা যদি দেখাতে চাই আমরা লিখবো, দেখো এখানে লিখছি আমি পূর্ণঘন সংখ্যা। পূর্ণঘন সংখ্যা পাওয়ার জন্য দেখো এই যে আমাদের 2 × 2, দুটো 2 ছিল, এখানে কিন্তু আর একটা 2 আমাদের দরকার। আর এই যে আমাদের এখানে 3 ছিল, তাই তো? তাহলে এখানে একটা 2 বেশি নিয়েছি, আর এখানে একটা 3 আছে না, তাহলে আরও দুটো 3 নিয়ে নেবো আমরা, ঠিক আছে? এই যে আরও দুটো 3 নিয়েছি। তারপরে তো আমাদের 3 × 3 আছে এই যে এরা। তাহলে এখানে একটা 2 নিয়েছি, এখানে দুটো 3 নিয়েছি। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে কত দিয়ে গুণ করতে হবে এর সঙ্গে, তা গুণ করতে হবে। এই যে 2 নিয়েছি আর দুটো 3 নিয়েছি এক্সট্রা, 2, 3, 3। তাহলে এই যে সংখ্যাটা দাঁড়ালো, এদের গুণফলটা 2 × 3 = 6, 6 × 3 = 18। এই যে আমাদের 18টা কিন্তু কম ছিল, যদি 18 দিয়ে গুণ করা যায়, তাই না? 18 দিয়ে গুণ করলে পরে তার লসাগু বলে এইভাবে পাবো। আর এইভাবে পেয়ে গেলি পূর্ণঘন। আবার বলি, পূর্ণঘন পাওয়ার জন্য একই রকম সংখ্যা যে 3 জন করে থাকতে হবে। দেখো 2 3টে আছে, 3 3টে আছে, আবার 3 3টে আছে। এইভাবে করে যদি তৈরি হয় সংখ্যাগুলো, তখনই সেই সংখ্যাটাকে পূর্ণঘন বলা হয়। তাহলে এখানে এভাবে তৈরি ছিল না, এখানে একটা 2 কম ছিল আর দুটো 3 কম ছিল। তাহলে একটা 2, দুটো 3, এদের গুণফলটা 18। তাহলে 18 দিয়ে যদি গুণ করি, তাহলে সেই সংখ্যাটা পূর্ণঘন হয়ে যাবে। অ্যান্সারটা কিন্তু আমাদের 18।
এটা হচ্ছে ডি নাম্বার অপশানটা। তোমরা দেখো তারপরটা বলেছে 15%কে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান। এরকম প্রশ্ন অনেকবার হয়েছে। দেখো 15% বলতে 15/100 এই এত অংশ, একে যেহেতু এই অংশ থেকে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা যদি বের করতে চাই, তাহলে আমাদের এই অংশটাকে 360 ডিগ্রি দিয়ে আমাদের কী করতে হবে, গুণ করে দিতে হবে। এটা আমি এর আগেও বলেছি তোমাদের। এখানে 0 0 কেটে দিলাম, 5 3 15, 5 2 10, 2 36, এটা 18 ডিগ্রিটা কিন্তু রয়ে যাবে। এবার 18 আর 3 গুণ করো, 3 8 24, 4, 3 1 3, আর ওদিকে আমাদের হাতে ছিল কত, সে 3 8 24, হাতে ছিল 2, 8 3 54, যেটা আমরা পাবো 54 ডিগ্রি। তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা দেখো 15% থেকে পাইচিত্রে যদি প্রকাশ করা যায়, তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা আমাদের 54 ডিগ্রি হবে, যেটা বি নাম্বার অপশানটা। চারের প্রশ্নটা, একটি চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি কোন ধরনের চতুর্ভুজ হবে। দেখো এমন একটি চতুর্ভুজ আছে, একজোড়া সন্নিহিত বাহু, মানে এই যে দেখো এভাবে আমি একজোড়া সন্নিহিত বাহু নিলাম, ঠিক আছে, এই একজোড়া সন্নিহিত বাহু সমান, আর এক জোড়া অপর যে দুটি বাহু যদি নিই, যে এই যে আমাদের ধরো এই জায়গায় নিলাম, এই যে অপর দুটি বাহু যদি দেখাই আমি, এই যে অপর দুটি বাহু, যাই হোক এই যে, মানে এখানে একজোড়া সন্নিহিত বাহু মানে এ বি সি ডি, মানে এখানে এ বি সমান সমান এ ডি, এটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু ধর্ম কি, একটি শীর্ষবিন্দু থাকবে এবং দুটি বাহু থাকবে, এই যে দুটি বাহু একটি শীর্ষবিন্দু, মানে এই দুটি বাহুকে, মানে একটি কোণ দ্বারা যে দুটি বাহু তৈরি হয় না, তাদেরকে সন্নিহিত বাহু বলে। তাহলে এই দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান হবে, আর অপর দুটি বাহু যেটা বিসি আর সিডি, এই বিসি আর সিডিও সমান হবে। এভাবে কিন্তু প্রশ্ন বলেছে, মানে ছবিটা একটু ভালো করে তৈরি করলে এভাবে আমাদের তৈরি হবে। আর এখানে এভাবে করি, তবে যোগটা একটু ভালো করে করি, এইদিকে আর এদিকে এইভাবে যোগটা করে দিচ্ছি। এই যে এখানে যদি নাম দিয়ে দিই এ বি সি ডি, ওকে, এই যে এ বি আর এ ডি সমান, এই দুটো বাহু সমান আছে, আর অপর দুটি বাহু এই দুটো বাহু সমান। তাহলে এইরকম যে চতুর্ভুজটা তৈরি হবে, এই চতুর্ভুজটাকে বলা হয় কাইট বলা হয়, ঠিক আছে, এর নাম কি কাইট, মনে রাখবা, এটা হচ্ছে কাইট। কাইট দেখো অপশান নাম্বার এ নাম্বার অপশানটা আছে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এ নাম্বারটা হয়ে যাবে। পরে আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্নগুলো। 2-এর 1 নম্বর, আচ্ছা পি প্লাস কিউ পি মাইনাস কিউর মান দেওয়া আছে পি কিউ। দেখো পি কিউ বলতে আমাদের এখানে এ বির একটা সূত্র জানতে হবে। আমি প্রথমে সূত্রটা লিখে দিচ্ছি, এই এ বি সূত্রটা মনে রাখবা, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এ বির সূত্র, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ যেটা। তাহলে এখানে যে আমাদের পি কিউ এর মান বের করতে বলেছে, তাহলে একইভাবে চলো এই সূত্রটি অ্যাপ্লাই হবে, এটা এ এটা বি ধরে, তাহলে এখানে হবে পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার। এবার তোমরা দেখো প্রশ্নে পি প্লাস কিউর মান কিন্তু দেওয়া আছে, পি প্লাস কিউ কিন্তু এম দেওয়া আছে, তাহলে এখানে আমরা এম বসাবো বাই 2 তার হোল স্কোয়ার, আর পি মাইনাস কিউর মানটা দেওয়া আছে, দেখো এন দেওয়া আছে, তাহলে আমি যেটা পি মাইনাস কিউ জায়গায় এন বসাবো বাই 2 তার হোল স্কোয়ার। এটা যদি সলভ করে নাও, তো এটা হয়ে যাবে এম স্কোয়ার আর 2-এর স্কোয়ার, এটা 4 হয়ে যায়, এখানে এন স্কোয়ার হয়ে যাবে আর 2-এর স্কোয়ার, এটা 4 হয়ে যাবে। তা দেখো আমাদের যে বলেছিল এই যে পি কিউর মান কিন্তু এটাই হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখানে 1/4টা কমন নিতে পারো, নাও কমন নিলেও হবে, এভাবে তোমরা অ্যান্সারটা রাখতে পারো। দেখো এবার 2-এর 2 নম্বর প্রশ্নটা বলছে এই যে দুটি কোণ দেওয়া আছে, এরা পরস্পর পূরক কোণ হলে এক্সের মান। দেখো পরস্পর পূরক কোণ বলেছে না, 2x প্লাস 5 ডিগ্রি, আচ্ছা ডিগ্রিটা এখানে আছে, তো এরা দুজন যদি পরস্পর পূরক কোণ হয়, তো এদের যোগফলটা হবে 90 ডিগ্রি, মনে রাখবা। এই কোণ আর এই যে দেওয়া আছে 3x প্লাস 20 ডিগ্রি, আচ্ছা 20 ডিগ্রি, এদের যোগফলটা কত হবে, 90 ডিগ্রি হবে। দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়, তাহলে এই হচ্ছে পূরক কোণের ধর্ম। তাহলে এখানে চলো আমরা দেখো এক্সের মানটা বের করতে বলেছি, এখান থেকে এক্সের মানটা বেরিয়ে আসবে, এই যে ডিগ্রিগুলো আছে না,
আচ্ছা, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, তাই ডিগ্রিটা এইভাবে লিখতে পারবো। এই যে এটা 2x ডিগ্রি এখানেও দিয়ে দাও, প্লাস এটা 5, এই যে ডিগ্রিটা এভাবে দিয়ে দিব। এখানে 3x ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি। তাহলে 2x আর এদিকে 3x, এটা হয়ে যাবে 5x ডিগ্রি, আর 20 আর 5 এটা যোগ করে 25 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি। তাহলে 5x ডিগ্রি, আচ্ছা এদিকে 25টা এদিকে দেখো, এদিকে এসে বিয়োগ হয়ে যাবে ডিগ্রি, 5x ডিগ্রি বিয়োগ করো, 5 বদলে 10, এটা হবে 4, সরি এটা 5 বদলে 10, এটা 5 বদলে 10, এটা 5 দিলে, তাই না? এটা হয়ে গেল আমাদের 8, 2 বদলে 8, এটা হবে আমাদের 6 দিলে 65 ডিগ্রি পেয়ে গেলাম। 90 থেকে 25 বিয়োগ করে পেয়ে যাবা 65 ডিগ্রি। 5 দিয়ে কাটাকাটি করো, এভাবে তোমরা কাটাকাটি করতে পারো। 5 একে 5, 1 চলে আসলো 15, 5 3 15, 13 5 65। তাহলে দেখো আমরা যে এক্সের মানটা বের করতে বলেছিল সেটা আমরা কত পেয়ে গেলাম, তার মানটা পেয়ে গেলাম কিন্তু আমরা 13 ডিগ্রি। ঠিক আছে, এই 13 ডিগ্রি আমাদের অ্যান্সার। এটা আমাদের ডিগ্রি একটু ছোটো করে দিবা, এটা আমাদের ডিগ্রি 13 ডিগ্রি। দেখবো অ্যান্সারটা এক্স সমান 13 আছে, ডিগ্রি দেয়নি। তা তোমরা কাজ করতে পারো, বলতে পারো যেখানে ডিগ্রি ভ্যানিস, তাহলে এক্সের মান হয়ে গেলো 13, উভয় দিকে ডিগ্রি ভ্যানিস করে দিলাম। তাহলে এইভাবে এক্সের মানটা 13 দেখাতে পারবা। তোমরা যে এটাও রেখে দাও, কোনো যায় আসে না, তোমাদের অ্যান্সার অলরেডি মিলে গেছে। 2-3 নম্বরটা দেখো, আমাদের বলেছে এই যে 7/18 আছে, তো কি এই যে -5 এর অন্যান্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে? তাহলে এই যে -5/6 আছে, এর অন্যান্যটা যদি আমরা বের করি, এত এর অন্যান্য, দেখো অন্যান্য কী জিনিসটা, যার অন্যান্য জানতে চাইবে তাকে উল্টো করে লিখবা। ঠিক আছে, মানে চেঞ্জ হয়ে যাবে। 5/6 আছে তো 6/5 হয়ে যাবে, মাইনাস তো রয়ে যাবে, এটা 6/5 করে নেবা। তাহলে এর অন্যান্য এটা। এবার যেটা আমাদের প্রশ্ন বলেছে, এই যে 7/18 আছে, এর অন্যান্য দিয়ে গুণ করতে বলেছে, মানে এটা দিয়ে গুণ করতে বলেছে। তাহলে আমরা গুণ করবো এটা দিয়ে, 6 3 18। তাহলে দেখো গুণফলটা কত হবে, তাহলে এখানে মাইনাস রইবে, আর উপরে তো 7, আর নিচে 5 3 15। তো দেখো এই যে গুণফলটা যেটা পেলাম -7/15, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখানে দেখো প্রশ্নটা কি বলছি, 6 নম্বরটা, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? ঠিক আছে, আচ্ছা যদি হতে পারে তাহলে কেন হবে, আর যদি না হতে পারে তাহলে কেন হবে না, কারণটা দেখাতে বলেছে। খুব ভালো একটা প্রশ্ন করেছে। দুটি স্থূলকোণ, দেখো স্থূলকোণ যদি তোমরা নাও, ধরো 91 ডিগ্রি নিয়ে নাও, এই যে 91 ডিগ্রি, এটা একটা স্থূলকোণ। আমি আর একটা 91 ডিগ্রি নিলাম, ঠিক আছে, যে 91, এই 91 ডিগ্রি। তাহলে 91 ডিগ্রি যদি যোগ করো, এটা আমাদের 9 আছে, হ্যাঁ এটা 9। তাহলে 91 ডিগ্রি যোগ করে তোমরা পেয়ে যাবা 182 ডিগ্রি। এখানে সম্পূরকোণ হতে গেলে দুটি কোণের যোগফল দেখাতে হবে 180 ডিগ্রি। তাহলে দেখো দুটি স্থূলকোণ কখনোই তুমি পাবা না 180 ডিগ্রি পাবা না, সবসময় কিন্তু 180 ডিগ্রি চেয়ে বড় পাবা। একমাত্র দেখো এই যে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, এই যে দুটি সমকোণ আছে না, এই দুটি সমকোণের যোগফল তুমি 180 ডিগ্রি পাবা, সম্পূরক হবে। বা সূক্ষ্মকোণ আর স্থূলকোণের যোগফলটা তুমি 180 ডিগ্রি পেতে পারো, মানে 100 ডিগ্রি নিয়ে নাও। এরকম 100 ডিগ্রি এটা হচ্ছে স্থূলকোণ, আর আমি নিয়ে নেবো 80 ডিগ্রি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো একটি স্থূলকোণ একটি সূক্ষ্মকোণ, এদের যোগফল 180 ডিগ্রি, তখন কিন্তু সম্পূরক হবে। সম্পূরক হতে গেলে দুটি কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি। কিন্তু দুটি স্থূলকোণ, এই যে আমাদের 91 ডিগ্রি প্লাস 91 ডিগ্রি, এদের যোগফলটা কখনোই পাবা না। এটা কী হবে, এদের যে যোগফলটা, এই যোগফলটা সবসময় বড় হবে, 180 ডিগ্রির চেয়ে বড় হবে, তাই না? তা দুটি স্থূলকোণ কখনোই সম্পূরক হতে পারে না। তাহলে হতে পারে না লিখে দিব, আর কারণ যে বলেছিল কেন হতে পারে না, এই কারণেই হতে পারে না, মানে এইগুলোই কি তোমাদের দেখাতে হবে, এভাবে করে দেখিয়ে দিবা, তখনই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে হতে পারে কি, এটা হতে পারে না, ঠিক আছে, হতে পারে না, এটা না হবে অ্যান্সারটা। যদি এখানে কারণটা ভাষায় লিখতে চাও, তো তোমরা বলবা ভাষায় যে দুটি স্থূলকোণ আমরা জানি যে 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে স্থূলকোণ, আর 90 ডিগ্রির চেয়ে বড় স্থূলকোণ যদি যোগ করা হয়, তা তাদের যোগফলটা সবসময় 180 ডিগ্রির চেয়ে বড় হবে।
তাই না? আর দুটি আর কি বলি যে সম্পূরক কোণ পাওয়ার জন্য আমাদের দুটি কোণের যোগফল দেখাতে হবে 180 ডিগ্রি। তা সম্পূরক তখনই হবে যখন একটি স্থূলকোণ হবে আর একটি সূক্ষ্মকোণ হবে, তখনই দুটো কোণের যোগফল আমরা 180 ডিগ্রি পাবো। ঠিক আছে? আর বা এখানে সমকোণ হতে পারে, দুটি সমকোণের যোগফলও আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। হয় দুটি সমকোণ, না হলে একটি স্থূলকোণ আর একটি সূক্ষ্মকোণ, তখনই আমরা পেয়ে যাব সম্পূরক কোণ। কিন্তু দুটি স্থূলকোণ কখনই সম্পূরক কোণ হতে পারে না। এভাবে তোমরা বিভিন্ন ভাষায় মানে ভাষাটা গুছিয়ে বলে দিবা যেটা বললাম আমি, আর এই জিনিসগুলো দেখিয়ে দিবা। তোমরা যদি এভাবে দেখিয়ে দাও আর কিছু একটু কথা বলে দাও, তখনই তোমাদের অ্যান্সারটা ভালো হয়ে যাবে। এবার চলে আসবো 3-এর প্রশ্নগুলো। 3-এর 1 নম্বরটা, তো আমাদের এটা দেওয়া আছে m-1/m/p দেওয়া আছে। তাহলে আমাদের যে মানটা বের করতে বলেছে m+1/m, m+1/m তার হোল স্কোয়ার, এর মান কত হবে? আচ্ছা দেখো, তোমাদের এখানে একটা সূত্র জানতে হবে, আমি সূত্রটা তোমাদের দেখাচ্ছি। এটা এ, এটা বি, ধরো a+b হোল স্কোয়ার সূত্র তোমরা লিখতে পারবা a-b তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা একটা সূত্র আছে। এবার তোমরা সূত্রটা যদি জানতে চাও, দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এই জায়গায় দেখাচ্ছি আমি সূত্রটা। দেখো তোমরা সাধারণত তোমরা জানো যে a+b হোল স্কোয়ার সমান সমান, তোমরা কি জানো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? এটা জানো। এটা থেকে ওই সূত্রটা তৈরি হবে, যে সূত্রটা আমি তোমাদের দেখাতে চাইছি। তাকে একটু সরল করে নাও তো। এখানে a স্কোয়ার, এখানে আমি এক কাজ করি, এটাকে আমি -2ab করে দিলাম, তাই বি স্কোয়ার। তাহলে এখানে -2ab করেছি, তাই ব্যালেন্স করতে হবে। তা তোমাদের এখানে নিতে হবে +4ab নিতে হবে। তা +4ab থেকে -2ab বিয়োগ করে এটা পাবা +2ab। তাহলে এখানে লক্ষ্য করো তো, এই যে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, এটা a - b হোল স্কোয়ার সূত্র, এটা a - b হোল স্কোয়ার সূত্র, এটা তোমরা জানো পূর্ণবর্গের সূত্র। আর এই যে আমাদের 4ab। দেখো তোমরা কিন্তু পেয়ে গেছো a+b তার হোল স্কোয়ার সূত্র, a+b হোল স্কোয়ার সূত্র সমান সমান a - b হোল স্কোয়ার প্লাস 4ab। মনে রাখবে একদম, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি এই জায়গায়। এই যে a+b হোল স্কোয়ার সমান সমান a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, একদম এটা। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। তো চলো আমরা এখানে সরল করে নিই। দেখো এর মানটা কিন্তু আমাদের p বলে দিয়েছে প্রশ্নে, m-1/m, এটা p আছে। তাহলে এখানে p লিখবো, p এর স্কোয়ার। এখানে তো m কেটে গেল, শুধু আমাদের কী রয়ে গেল, +4 রয়ে গেল। তাহলে এর যে মানটা বের করতে বলেছিল আমরা কত পেয়ে গেলাম, p² + 4, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এর জন্য কিন্তু এই যে সূত্রটা দেখালাম, এই সূত্রটা ভালো করে মনে রাখবা। 3-এর 2 নম্বর, আমাদের আছে -4/3 ও 3/7, এর মধ্যে 4টি মূলের সংখ্যা দেখাতে বলেছে। দেখো তো আমরা কী করবো, হরটাকে বড় এবং সমান হর করব। তাহলে এখানে হরটাকে 21 করে নাও, 21 করতে পারবা সমান হর। তাহলে এখানে 7 দিয়ে গুণ করবো, এখানে 7 দিয়ে গুণ করবো। এখানে 21 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। এটা মাইনাস, এটা 7×4, এটা 28, আর এখানে 21, এটা 9, আর এটা আমাদের 21। এবার দেখো এদের মধ্যে আমরা বলতে পারবো 4টি মূলের সংখ্যা, এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে, দেখো এত তোমরা লিখবে অতএব দিয়ে, এত ও এত এর মধ্যে 4টি মূলের সংখ্যা। দেখো মানে এদের মধ্যে মানে এর চেয়ে ছোটো চাই, এর চেয়ে বড় চাই, তাহলে এর চেয়ে ছোটো তৈরি করো। আচ্ছা 9/21 আছে না, তাই ছোটো বলতে তুমি 8/21 করতে পারবা, এটা একটা। তা 8/21 তারও ছোটো করো, 7/21, 6/21, 5/21। দেখো এভাবে তুমি ছোটো করতে করতে চলে এসো। তাহলে এই যে সংখ্যাগুলো নেওয়া হলো, মূলের সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু এদের মধ্যে আছে, এর চেয়ে বড় আছে আর এর চেয়ে ছোটো আছে। তাহলে পেয়ে গেলাম এদের মধ্যে 4টি মূলের সংখ্যা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই অ্যান্সারগুলো বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, কোনো ফিক্স নাই। তুমি বিভিন্ন হর তৈরি করতে পারো, তুমি বড় হর তৈরি করতে পারো, এর চেয়ে বড় হর তৈরি করা যায়। তুমি যদি 42 বানো হরটাকে, তো 42ও করা যাবে। তুমি 14 দিয়ে গুণ করতে হবে, এখানে 14 × 42, এখানে 6 দিয়ে গুণ করতে হবে। তখন অ্যান্সারগুলো একটু আলাদা হবে, কিন্তু তোমাদের অ্যান্সার প্রযোজ্য, তোমরা যেভাবে অ্যান্সারটা রাখতে পারো। ওকে, তারপরের প্রশ্ন আমরা চলে আসবো 3-এর 3 নাম্বারটা। দেখো এখানে
দেখো এই যে দুটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় সাজিয়ে দেখো, মানে সংখ্যা রেখায় দেখাতে বলেছে এই দুটি মূল সংখ্যা। প্রথমে যে আমাদের 6/5 আছে, এই 6/5 মূল সংখ্যাটাকে আমি সংখ্যা রেখায় আগে দেখাবো। এটা প্রথমে দেখাই, তারপর এটাকে দেখাবো। তো দেখো একে সংখ্যা রেখায় দেখাতে হলে প্রথমে তোমরা কাজ করবা, 5 দিয়ে 6কে ভাগ করে নাও। ঠিক আছে, ভাগ করে নিতে হবে, দশমিকে নিয়ে আসবা সংখ্যাগুলোকে। তাহলে এখানে 5 একে 5 একবার নিলাম, 1 নেমে গেল। তাহলে ছোটো হয়ে গেছে, দশমিক নিয়ে আমরা 0 নিয়ে নেবো, 5 দিয়ে 10। এই যে দেখো, তাহলে এখন আমরা পেয়ে গেলাম এই যে 6/5, এই মানটা কত পেয়ে গেলাম, 1.2। তাহলে একে সংখ্যা রেখা দেখিয়ে দেবো, একে দেখালেই এটা হয়ে যাবে আমাদের, তাই না? তা সংখ্যা রেখা দেখো এইভাবে আমি একটা সংখ্যা রেখা তৈরি করলাম। সংখ্যা রেখা তোমরা জানো যে 1 2 3 4 ডান দিকে হয়, আর বাঁ দিকে তারপরে 0 -1 -2। তা আমি দেখো সম্পূর্ণ সংখ্যা রেখাটা তৈরি করিনি, আমি জাস্ট দেখো তোমাদের প্রথমে জানিয়ে দিই যে এই যে 1.2 সংখ্যাটা কার কার মধ্যে থাকবে। এই সংখ্যাটা 1-এর চেয়ে বড় আছে এবং 2-এর চেয়ে ছোটো আছে। 1-এর চেয়ে বড়, ঠিক আছে, 1 এবং 2-এর মধ্যে থাকবে এই সংখ্যাটা। যে দশমিক সংখ্যাটা তৈরি হবে, কোন সংখ্যা দুটির মধ্যে থাকবে সেই দুটো সংখ্যাকে নিয়ে নিলে হবে। ওকে, তাহলে 1.2 সংখ্যাটা 1-এর চেয়ে বড় আছে আর 2-এর চেয়ে ছোটো আছে, যেহেতু 2 পূর্ণ সংখ্যা। এখানে টাকা যদি বলি তা 2 টাকা, আর 1.2 বলতে 1 টাকা 20 পয়সা, এখানে 0 নিতে পারো, তাই না? তাহলে আমাদের দেখো 1 এবং 2-এর মধ্যে আছে এই যে সংখ্যাটা। তা 1 এবং 2-এর মধ্যে এই সংখ্যা রেখায় কোথায় আছে যেটা দেখাতে বলেছে, এখানে আমরা দেখাবো যে কোন জায়গায় আছে। তা দেখো 1 থেকে 2 যদি আমরা এখান থেকে যাই, 10টা ভাগ করি, তাহলে প্রথমটা হবে 1.1 প্রথমটা, তারপরটা হবে 1.2। এই যে দেখো 1.2 পেয়ে গেছি, এই যে আমাদের বিন্দুটা, যেটাকে আমি পি বিন্দু নাম দিয়ে দিলাম। বাস, তাহলে সংখ্যা রেখায় দেখাতে বলেছিল, আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। তা তোমরা এখানে অতিরিক্ত লিখে দিবা যে সংখ্যা রেখায় পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে দেখো এটা যে দেখালাম, এটা মানেই তো আমাদের কি 6/5। তাহলে এর জায়গায় আমি 6/5 করতে পারবো, এই যে দেখো 6/5। তাহলে সংখ্যা রেখায় পি বিন্দুতে এই যে 6/5কে দেখালাম, এই যে মূল সংখ্যা লিখতে পারো, এতকে দেখালাম, আমি লিখে দিচ্ছি দেখালাম। এই যে আমাদের অ্যান্সার। ওকে, এইভাবে তোমাদের অ্যান্সারটা সাজাতে হবে। তারপর আরেকটা আছে আমাদের এখানে, এই যে -8/3, সেটাতে আমাদের আরও ভালো করে বুঝতে হবে, এটা মাইনাস আছে। তাহলে আবার একইভাবে দেখো -8/3টাকে 2কে আমি ভাগ করে নেব। চলো 8কে 3 দিয়ে ভাগ করি, 3 2 6, 2 নেমে যাবে, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, ছোটো হয়ে গেছে, 3 6 18, 3 6 18, আবার 2 নেমে যাবে, আবার দশমিক নিয়ে 0, আবার 3 6 18। তাহলে তোমরা বুঝতেই পারছো, এভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে, 6 6 করে আসবে। এবার আচ্ছা, এটা আমরা দেখো -8/, এই যে 3, একে পেলাম আমরা, যে মাইনাস আছে বলে মাইনাস নিতে হবে, -2.6 এভাবে করে চলছে। তা দেখো এটাকে যে সংখ্যা রেখায় দেখায়, আমি এভাবে একটা সংখ্যা রেখা আমি বানাচ্ছি। এখন এই সংখ্যাটা কার কার মধ্যে থাকবে, মাইনাস মানগুলো আছে, তবে এখানে কিন্তু ভালো করে বুঝো। দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, বুঝাচ্ছি যে এখানে আমি নিলাম -3 নিলাম। দেখো তো কে বড় কে ছোট, এখানে যদি মাইনাসগুলো বাদ নিয়ে নাও, দেখো মাইনাসগুলো আমি মাইনাসটা ঢাকিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু 3 বড়, 2.66 আর 3, এটা হচ্ছে 3 টাকা, এটা বড়। তো যখনই মাইনাস নিয়ে নেবা, বড়টাই ছোট, তাহলে এটা কিন্তু ছোট হয়ে গেল, তাই না? তো এটা যদি ছোটো হয় তো এর চেয়ে বড় দরকার, তাহলে এর চেয়ে বড় কিন্তু পেয়ে যাবা -2 পেয়ে যাবা, ঠিক আছে? এই যে -2, এটা কিন্তু বড়। দেখো এখন দেখো মাইনাসগুলো বাদ দাও, এখন কিন্তু এটা বড়, এটা ছোট, আর যখনই মাইনাস হয়ে যাবে তো বড়টাই কিন্তু কি হয়ে যায়, এই যে আমাদের এটা বড়, এই যে বড়টাই কিন্তু ছোট হয়ে যাবে, তাহলে এটা কিন্তু ছোট, এটা বড়, আর এটা কিন্তু আমাদের এর চেয়ে এটা কিন্তু ছোট। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি, দেখো এটা ছোট এটা বড়, তাহলে এই যে সংখ্যাটা কার কার মধ্যে আছে, এটা -3 আর -2 এর মধ্যে আছে। তাহলে ছোটোটা আগে লিখবো, বাম দিকে ছোট হয়, ডান দিকে বড় হয়, তোমরা সংখ্যা রেখায় দেখেছো, ডান দিকে যত যাবা বড়, আর বাঁ দিকে হয় আমাদের ছোট মানগুলো। তাহলে এখানে নিলাম -3 আর এই জায়গায় নিলাম -2, ঠিক আছে? আমরা বুঝতে পেরে গেছি এই যে সংখ্যাটা আছে -3 এবং -2 এর মধ্যে কোথাও আছে, কোনো একটা জায়গায় আছে। এবার এখানে দেখো, এখানে আমরা 10টা ভাগ তৈরি করব,
মাইনাস থাকলে তোমরা এদিক থেকে আসবা, প্লাস থাকলে এদিক থেকে যাবা, যেটা দেখালাম আগেরটা। তাহলে এটা আমাদের কত হবে, -2, তারপরেরটা তোমরা পাবা -2.1। আর যত দেখতে বড় মনে হবে সেটা কিন্তু ছোট হয়, এদিকে যত আসবে বা দিকে ছোটো। -2 চেয়ে -3 কিন্তু ছোট, ওকে। তো ছোটোর দিকে আসছে, কারণ যেহেতু এটা কিন্তু এর চেয়ে এটা ছোট আছে, এটা বড়, তাই না? তাহলে এইদিকে কোথাও হবে, ছোট সংখ্যা বা দিকে থাকবে। পরেরটা চলে যাও, তাহলে এটা -2.1 হলে এটা -2.2 হবে। তারপরে এটা হবে -2.3, তারপরেরটা -2.4, তারপরেরটা -2.5, তারপরেরটা -2.6। দেখো এটা 6, এটা আমাদের 60 আছে, আর এটা 66। আর এটা যদি বলি পরেরটা -2.7, এটা 70। তাই এটা কিন্তু আমাদের বেশি ছোট হয়ে গেল, এটা কিন্তু 66 আছে। তাহলে দেখো এখানে যদি আমাদের এটা 65 হয়, এটা এই জায়গায় এটা যদি আমাদের 65 হয়, তাহলে এটা 66 কোথায় থাকবে, 66 আরও এইদিকে থাকবে, বড়টাই ছোট। তাহলে এই জায়গায় আমাদের আছে এখানে আমি দেখালাম, এটা হচ্ছে -2.66 ডট ডট দিয়ে দিলাম। আর এটাই তো হচ্ছে আমাদের এটা -8/3, তাহলে এটা লিখতে হবে -8/3। তাহলে এই যে বিন্দুটা, এটাকে আবার আমরা আগেটা পি দিলাম, যেটা আমি এ বিন্দু দিয়ে দিচ্ছি, এটা এ বিন্দু। তাহলে আমরা সংখ্যা রেখায় দেখিয়ে দিয়েছি -8/3কে এ বিন্দুতে দেখালাম। তাহলে এবার তোমরা শুধু অতএব দিয়ে লিখে দাও আগের মতন ভাষাটা। তোমরা এখানে লিখবা সংখ্যা রেখায় এ বিন্দুতে, আমরা এখানে এ বিন্দু দেখালাম, এ বিন্দুতে -8/3, এই যে এতকে দেখালাম। এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সারটা সাজিয়ে নিতে হবে, ওকে। চলে যাবো আমরা 3-এর 4 নম্বর প্রশ্নে। গুণফল করতে বলেছে, আমাদের আছে ax - by, তারপর আছে a⁴ x⁴ প্লাস a² b² s² y² প্লাস b⁴ y⁴, এভাবে আছে আমাদের। দেখো গুণফল আমরা করব রাশি গুণ যেভাবে করে। তাহলে দেখো এই যে আছে, এটা প্রথমটা, একে দিয়ে এটাকে করবা, একবার এটাকে করবা, একবার এটাকে করবা। চলো একটা করে করো। তাহলে এটার সঙ্গে এটা করি। দেখো এখানে এখানে আছে, দু জায়গায় এ আছে, তাহলে এ বসিয়ে দাও। এই যে এ মূল সংখ্যা মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। এখানে 4 আছে, এখানে কিছু না 1 ধরে নিবা, তাহলে 1 আছে এর পাওয়ারে, 4 1 5, তাহলে এর পাওয়ারে 5 হয়ে যাবে। আর এক্স, এখানে দেখো x4 আর x আছে, তাহলে এখানে x বসিয়ে দাও, 4টা, আর এখানে x একটা আছে, তাহলে এখানে 5টাই হবে। পাওয়ার যোগ করে নেবা, 4 আর 1 5, তাহলে এই দুটোর গুণফলটা কিন্তু এটা দাঁড়িয়ে যাবে। চলে এসো এখানে এদের সঙ্গে গুণটা। এবার দেখো প্লাসের প্লাস, তার চিহ্ন প্লাস হয়ে যাবে, এরও চিহ্ন এখানে দেখতে হয়, প্লাস আছে এখানে, আর এরও প্লাস চিহ্ন বাঁ দিকে থাকে, প্লাস প্লাসে প্লাস দিয়ে দিলাম। এবারে যে দেখো এ আর a² আছে, তো এটা হয়ে যাবে a³, কারণ এখানে 2 আর 1 3। তারপর এখানে b² আছে না, তো b² আগে বসিয়ে দিবা, যেহেতু a bগুলো আগে লিখতে হয়। তাহলে এটা আমার b² একাই ছিল, বসে গেল। তারপরে দেখো এখানে x² আছে, এখানে x আছে, তাহলে আমাদের এখানে x³ হবে, তাই না? এই 2টা আর একটা 3টা। তারপর y² ছিল না, শুধু একাই y² আছে, তাহলে y²টা আমরা এখানে বসিয়ে দেবো। তবে এটার সঙ্গে এটার গুণফলটা হয়ে গেছে। এবার এটা চলে আসবে আবার এর সঙ্গে, মনে রাখবা কিন্তু, এর প্লাস প্লাস এটা প্লাসে হয়ে যাবে। তাহলে এ একাই আছে, এটা বসে যাবে, আর b⁴ যেটা, এই যে b এর পাওয়ারে 4, এটাও বসে যাবে। এবার x আছে একাই, xও বসে গেল, আর y⁴ যেটা আছে, y⁴টা বসে দিল। মানে সবাই কিন্তু দেখো আলাদা আছে 4 জনই, তো 4 জনই কিন্তু এখানে বসে গেছে। এবার এটা দিয়ে কমপ্লিট, 3 জনকে করে নিয়েছি। এবার -by দিয়ে গুণ করব এই 3 জনকে আবার। তো চলো দেখো এটার সঙ্গে এটা করি। আচ্ছা, এর প্লাস এর মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন হবে। এবার এখানে দেখো এরও কিন্তু কি 4 জনে আলাদা আছে, কারোর সঙ্গে মিল নাই, প্রত্যেককে বসিয়ে দাও। তাহলে আগে এটা বসাও, তাহলে এর পাওয়ারে 4, একে a⁴ বলা হয়। তারপরে bটা বসালাম, তারপরে x⁴টা বসালাম, আর তারপরে y বসালাম, একটু সাজিয়ে লিখলাম, a b x y এরকম সাজিয়ে লিখছে, ওকে। a⁴ b x⁴ আর y, এটার সঙ্গে এটা গুণ হয়েছে। এবার এটা এখন মাইনাস প্লাসে মাইনাস, এই যে মাইনাস দিয়ে গুণ করছো, চিহ্নগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এখানে a² আছে, দেখো এই যে b² b মিলেছে, তাহলে এটা b³ করে লিখতে পারবা, কারণ 2টা আর একটা 3টা, b³
আর এস স্কোয়ার একাই আছে, এস স্কোয়ার বসিয়ে দিলাম, কিন্তু ওয়াই স্কোয়ার ওয়াই মিলছে, তাহলে ওয়াই স্কোয়ার এই যে এটা 2 আর এখানে 1 আছে, তাহলে এখানে ওয়াই কিউব হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটা কমপ্লিট। এবার হবে এটা এখানে চলে আসবে, মাইনাস প্লাস এখানে মাইনাস। আচ্ছা দেখো বি আর বি মিলছে, বি টু দি পাওয়ার 5, আর ওয়াই মিলছে, তাহলে ওয়াই লিখে পাওয়ার যোগ, 4 আর 1 5, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 হয়ে যাবে এটা। দেখো এভাবে গুণটা হয়ে গেছে। এবার তোমরা দেখবা এই গুণ করার পর কারোর সঙ্গে যদি মিলে সদস্য রাশি তাহলে যোগ বিয়োগ করবা, আর না মিলে এটাই বসে যাবে। তা তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু কেউ কারোর সঙ্গে মিলছে না, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা আছে, মিলছে না কেউ কারোর সঙ্গে। পাওয়ারগুলো দেখে নিবা, তো যখন মিলছে না কারোর সঙ্গে তাহলে কিন্তু আমাদের এটাই কিন্তু অ্যান্সার। ওকে, 5 প্রশ্নটা দেখো, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে এক্সের মানটা বের করতে বলেছে, এই টাইপের অঙ্ক হয়েছে। তাহলে চিত্রটা দেখো, এ বিটা যে সরল লেখা আছে, তাহলে এক সরল কোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে যে 3টি কোণ নিয়ে যে সরল কোণটা, তো 3টি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমাদের আছে প্রথম কোণটা 3x ডিগ্রি বাই 2 যোগ, তারপরটা আছে 40 ডিগ্রি, তারপরটা আছে প্লাস x ডিগ্রি বাই 4। তাহলে এদের যোগফলটা আমরা লিখব 180 ডিগ্রি। এই 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, কারণ এ বি হচ্ছে সরল কোণ, আর 3টি কোণ নিয়ে আমাদের সরল কোণটা মানে 180 ডিগ্রিটা। তাহলে এদের যোগফলটা আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। তো এখানে সমাধান করে আমরা এক্সের মানটা পেয়ে যাব 3x ডিগ্রি বাই 2 আর প্লাস x ডিগ্রি বাই 4। এক্সগুলো রাখলাম এদিকে, আর 40 ডিগ্রিটা ডান দিকে নিয়ে যাব। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 40 ডিগ্রি। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, 4 লসাগু পেয়ে যাবা। 2 2 4, এটা 2 3 6 হয়ে যাবে, 4 4 মিলে গেছে, এটা x ডিগ্রি। এটা বিয়োগ করলে এটা পেয়ে যাবা 140 ডিগ্রি। আচ্ছা এখানে 6x আর x, এটা দেখো 7x পেয়ে যাবা, 7x ডিগ্রি, আর নিচে তো 4, আর এখানে 140 ডিগ্রি। দেখো 7 দিয়ে এটা কাটাকাটি করতে পারবা, 7 2 14, আর 0টা বসিয়ে দিলাম, আর ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এখানে x ডিগ্রি সমান সমান, এখন 20 আর 4 গুণ করলে দেখো 4 দিয়ে 8, তাহলে আমাদের 80 ডিগ্রি চলে আসছে। তো যে এক্সের মানটা বের করতে বলেছিল, এক্সের মান কিন্তু আমাদের 80 ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখানে তোমাদের আবার বলি যে এভাবে রাখলেও হবে, যেহেতু তোমাদের ডিগ্রি নাই অ্যান্সারে, তাহলে যে উভয় দিকে ডিগ্রি ভ্যানিশ করে এক্সের মান কত 80। যেহেতু আমাদের এক্সের মান বলেছে, এক্স ডিগ্রি না, তাহলে এক্সের মান কত হবে? 80 হবে। উভয় দিকে ডিগ্রি ডিগ্রি আমরা কেটে দিলাম বা ভ্যানিশ করে দিলাম। ওকে, তো তোমরা এটাও রাখলেও কোনো যায় আসে না, এভাবে রাখলেও নাম্বার পাবা, বা এটা রাখতে পারো। দেখো 4 প্রশ্নগুলোতে চলে আসলাম, 4 1 নাম্বার। তো 4 1 নম্বরে বলছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 24 ফুট এবং প্রস্থ 19 ফুট। মেঝের ধার বরাবর 2 ফুট জায়গা ছেড়ে বাকি অংশে দেখো এত বর্গ ফুটের টালি বসাতে কটি টালি লাগবে? তা একটি ঘর আছে, বুঝলা? তাহলে আমি এভাবে দেখালাম তোমাদের, যাই হোক এভাবে তোমাদের ঘরটা দেখাচ্ছি। আমি আয়তঘন তৈরি করছি না, আয়তঘন না তৈরি করি আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এই যে দেখো মেঝে বরাবর, এটা যদি মেঝে বলে দিই, তো মেঝে বরাবর 2 ফুট জায়গা ছেড়ে এটাকে মেঝে নিলাম, এটা ঘর না, ঘরের মেঝেটা দেখালাম। তাহলে মেঝে বরাবর 2 ফুট জায়গা ছেড়ে টোটাল দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্যটা 24 আর প্রস্থ বলেছে 19। আচ্ছা প্রস্থটা একটু বড় হয়ে গেছে, যাই হোক এটা 24, এটা বড় করবা, এটা একটু ছোটো করবা। আর 2 ফুট, এই যে 2 ফুট জায়গা ছেড়ে আমাদের মেঝেটাতে কী করবে? টাইলস বসাবে, যেটা টালিকে টাইলস বলা হয়। তো যাই হোক টালি বসাবে। তাহলে আমাদের এই যে জায়গাটাতে বসাবে, এই জায়গার ক্ষেত্রফলটা দরকার। এক একটা টালির ক্ষেত্রফল পেয়ে যাব এই দুটো গুণ করে। তাহলে আমাদের সেই 2 ফুট জায়গা বাদ দিয়ে যেই জায়গাটা, তাই না? তাহলে সেই জায়গার দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে এই দৈর্ঘ্যটা দেখো, তাহলে এই দিকটা আমাদের 2 আর এই দিকটা আমাদের 2, তাহলে এই যে দৈর্ঘ্যটা যেহেতু দরকার, তাহলে এই যে 24 থেকে 2 আর 2 4 বাদ যাবে, মানে এটা কিন্তু 20 হয়ে যাবে দৈর্ঘ্যটা এটা। আর 19 থেকেও একইভাবে এদিকে দেখো, এদিকে 2 বাদ যাবে, আর এই দিক থেকেও আমাদের 2 বাদ যাবে। তা 19 থেকে 4 বাদ যাবে, তাহলে 4 মানে যে এটা হয়ে যাবে আমাদের 15। তাহলে দেখো জায়গা ছেড়ে যদি দৈর্ঘ্য বলি, আমরা এখানে একটু সংখ্যা লিখি, দেখো জায়গা ছেড়ে 2 ফুট জায়গা ছেড়ে, ঠিক আছে? 2 ফুট জায়গা ছেড়ে দৈর্ঘ্যটা, সেই 2 ফুট জায়গা ছেড়ে দৈর্ঘ্যটাকে তোমরা এভাবে দেখিয়ে দেবা যে 24 থেকে 4 বিয়োগ, মানে এদিকে
2 ফুট আর 2 ফুট বাদ দিয়ে 4 ফুট বাদ যাবে, এত ফুট, এটা ফুটে আসবে আমাদের, এটা যাবে 20 ফুট, যেটা দেখালাম। আর জায়গা ছেড়ে যদি আমি প্রস্থ বলি, প্রস্থ, তাহলে যে 19 থেকে কিন্তু 4 বাদ যাবে, যেটা বুঝালাম তোমাদের, এত ফুট, তাহলে এটা যাবে আমাদের 15 ফুট। তাহলে এখন এই যে মেঝেটার 2 ফুট জায়গা ছেড়ে যে মেঝের ক্ষেত্রফল, সেই মেঝের ক্ষেত্রফলটা কত, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আয়তক্ষেত্র, মেঝেটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই মেঝের ক্ষেত্রফলটাকে একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিবা। তাহলে একটি টালি বলতে আমাদের ছিল 2 ইন্টু, দেখো টালির ক্ষেত্রফল এখানে উল্লেখ করে দিয়েছে, 2 ইন্টু 1/2 আছে, এই যে দেখো। তাহলে কতটি টালি লাগবে এই যে এখানে বসাতে, এই মেঝেটাতে, সেই সংখ্যাটা কিন্তু বেরিয়ে আসবে। মেঝের ক্ষেত্রফলটাকে একটি টালির ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করে দেব। ওকে, পরে 20 গুণিত 15, আর এখানে 2 গুণিত, দেখো এটা পূর্ণ সংখ্যা ভাঙাও, 2 একে 2, 2 একে 3, এটা 3/2। তাহলে কাটাকাটি করো, এটা আমরা পেয়ে যাবো, এটা আমাদের হয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমাদের 10। 3 দিয়ে ভাবে কাটাকাটি করতে পারো, 3 5 15। তাহলে উপরে এটা 50 দাঁড়িয়ে গেল, 50। আর নিচে দেখো, নিচে আমাদের কত আছে, এটা এটা লক্ষ্য করো, উপরে কিছু নাই তো 1 দিবা, নিচে কিন্তু 2টা আছে, তাহলে 50/1/2। এটা যদি সরল করো, তাহলে 50টা রেখে দিবা, উপরের সংখ্যাটা গুণ দিয়ে এটা উল্টে যায়, এটা 2/1 হয়ে যাবে। 50 2 100, একে তো দাম নাই, তা দেখো 100টি টালি লাগবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। সেই মেঝেতে যদি টালি বসাই, তাহলে কতটি টালির প্রয়োজন পড়বে, এই যে আমাদের 100টি টালির প্রয়োজন পড়বে। এরপরে 4-এর 2 নম্বর, দেখো এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করে দিয়েছি, তোমাদের যেতে হবে 4 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 3-এর যে 1-এর অঙ্কটা আছে। ওকে, আচ্ছা পরের পেজে আমরা চলে আসবো, 125 পেজে এসো। 125 পেজের দেখো, এরপরে আমরা 4-এর 3 নম্বরটা তোমাদের করে দেখাবো। তো 4-এর 3-এর অঙ্কটা আমাদের কি বলেছে, এখানে আমাদের এর মানটা দেওয়া আছে, তাহলে আমাদের এর মানটা বের করতে বলেছে, তাই না? আচ্ছা যেটা দেওয়া আছে সেটাকে টুকছি আমি, x + y সমান আছে m/xy দেওয়া আছে। তা আমরা কী করব, এই যে x³ y³ দেখতে পাচ্ছ, কিউব আছে, তাহলে কিউব আছে বলে দেখো ঘনফলের সূত্র ব্যবহার হবে। তাহলে আমরা উভয় পক্ষে ঘন করে দেব, x + y তার হোল কিউব, আর এদিকে ঘন করি m/xy তার হোল কিউব। এবার আমাদের ঘনফলের সূত্র, তোমাদের সূত্রটা জানতে হবে, যেটা হচ্ছে a + b তার হোল কিউবের সূত্র। সূত্রটা মনে রাখো, a³ + b³ + 3ab × a + b, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে আমাদের। চলো এখানে আমি পুট করে দিই, তাহলে a³ + b³ আছে, মানে x³ + y³ + 3ab, মানে 3abxy × a + b, মানে x + y। সূত্রটা আমরা এখানে তৈরি করে দিয়েছি। আর এখানে m³ হবে, আর নিচে x³ y³ হয়ে যাবে, কিউবটা ভাঙালে এটা x³ আর y³ পেয়ে যাবা। বা এখানে দেখো, এবার আমরা কাজ করি, এই যে x³ + y³ + 3xy। এখন তোমরা দেখো, এই যে x + y আছে না, এর মানটা কিন্তু এখানে আমাদের জানা আছে, যেহেতু x + y = m/xy, তাই এর জায়গায় মানটা বসিয়ে দিই আমরা। তাহলে x + y এর জায়গায় বসাবো m/xy বসিয়ে দিলাম। এখন এই যে xy উপর-নিচ কেটে দাও, আর এইদিকে কিন্তু আমাদের আছে m³ / x³ y³, এটা আছে আমাদের। তাহলে আমাদের এদিকে রয়ে গেল x³ + y³ প্লাস, আর এখানে তো কে রইল, 3 আর m এর গুণ, মানে 3m, এটা হয়ে যাবে 3m। আর ডান দিকে আছে m³ / x³ আর y³। ঠিক আছে, দেখো আমাদের যে মানটা বের করতে বলেছিল, লক্ষ্য করো, x³ + y³ + 3m, এরই মানটা বের করতে বলেছিল। তাহলে এই যে দেখো চলে এসেছে আমাদের এই যে মানটা, যেটা চেয়েছিল, তো এর মান কত পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম না, m³ / x³ × y³। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে আমাদের অ্যান্সার চলে এসেছে। চলো এবার চলে আসবো আমরা 4-এর 4 নম্বর প্রশ্নে। দেখো আমাদের এখানে ভাগফল নির্ণয় করতে বলেছে, তাহলে যে এটা ভাজকটা যেটা ছোট আছে, এই ভাজকটাকে আগে লিখে নিচ্ছি আমি,
2x প্লাস 3y। ওকে, আর এই যে ভাজ্যটা, এটা হচ্ছে ভাজ্য, মানে এটা হচ্ছে 6x³ y মাইনাস s² y² মাইনাস 7xy³ প্লাস 12y⁴। আচ্ছা, ভাগফলটা আমি এই জায়গায় দেখাবো, এখানে ভাগফলটা লিখব। প্রথমে ভাগে যেটা নিয়ম, যে আমাদের এর সঙ্গে কিছু গুণ করতে হয় যেন এটা মিলে যায়। তা দেখো 6 আছে, তা 3 দরকার, 3 2 6। আর x³ আছে, তো এখানে s² দরকার, যেহেতু x আছে x² আর x এ x³ পাবা। y দরকার, তো এখানে y নিয়ে নেবা। এবার গুণ করে নাও, 3 দিয়ে 6 s² x এ x³ আর এই যে yটা আমাদের বসে যাবে। প্রথমটা কিন্তু মেলাতে হবে, তারপরে এর সঙ্গে গুণ করে নাও। 3 3 9 s² y² পেয়ে যাবে, এই যে s² আর y²। এটা আমাদের প্লাস হবে চিহ্নটা, প্লাস 3 3 9, এটা 9 s² y² পাবা। কোনটা হয়ে গেছে এখন দুজনের সঙ্গে। এখন দেখো এটা কিন্তু কাটবে, তার জন্য আমাদের প্লাস মাইনাস দরকার। দেখো প্লাস আছে তো চিহ্ন পাল্টায় নাও কাটার জন্য, প্লাস আছে তো মাইনাস নিয়ে নাও। তো একে পাল্টালে একেও পাল্টাতে হবে, প্লাস আছে তো মাইনাস। তবে এটা আমাদের কেটে গেছে। তাহলে এটা লক্ষ্য করো, এটার সঙ্গে যোগ বিয়োগ হবে, দুজনই বিয়োগ আছে তাই বিয়োগ চিহ্ন বসাবা। এখানে 9টা একই চিহ্ন, তাহলে যোগ করতে হয়, 9টা আর 1টা 10টা পেয়ে যাবা, 10 s² y²। আর এখানে দেখো এদের বসিয়ে দাও যেটা আছে, xy³ প্লাস 12y⁴। আচ্ছা, মাইনাস থাকলে এখানে মাইনাস নিয়ে নিবা। ওকে, আর 10 নিয়ে আসতে হবে, তাহলে আমাদের 5 চাই, কারণ 5 দিয়ে 10 হবে। s²তে আমাদের x চাই, আবার y² দরকার, এখানে তো y নাই, তাহলে y²টাই নিয়ে নাও। এখানে যে y² নিয়ে নিলাম। এবার এটা গুণ করো, এটা যে প্লাস মাইনাস, এটা মাইনাস হবে, 5 দিয়ে 10, আর x এ s² আর y²টা বসিয়ে দিলাম। দেখো প্রথমটা মিলিয়ে দিলাম। এবার এর সঙ্গে গুণ করো, এটা প্লাস মাইনাসে মাইনাস, 5 3 15, 15xy³ হবে এটা, তবে এর সঙ্গে মিলছে, মানে মাইনাস 15xy³। দেখো এই দুটো যদি গুণ করো না, তো এটা পাবা। চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা প্লাস হয়ে যাবে। দেখো প্রথমটা কেটে যাচ্ছে, 15 বড়, 15 চিহ্ন প্লাস হয়ে গেছে, প্লাস চিহ্ন নিয়ে নিলাম। আর এটা প্লাস, এটা মাইনাস, তার দুরকম চিহ্ন, তাহলে বিয়োগ করো। 15 থেকে 7 চলে গেলে এটা 8 পেয়ে যাবা, 8xy³। আর এটা বসিয়ে দাও, 12y⁴। আচ্ছা, এখন আমাদের এটা মেলাতে হবে। এখন আমাদের প্লাস আছে, তো প্লাস আমি নিয়ে নিলাম। এখন 8 নিয়ে আসতে হবে, 2 আছে, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 8 হবে, 4 নিয়ে নিলাম। তো 4 নিলাম। এবার x তো আছে, দেখো x আছে, x দরকার নাই, কিন্তু y³ আছে, তো y³ তো নাই, তো এখানে y³ নিয়ে নাও। এবার প্লাস 4 2 8, এই যে এক্সটা, এটা x বসে যাবে, তুমি গুণ করছো এর সঙ্গে, ঠিক আছে, আর y³ বসিয়ে দিতে হবে। এবার এটার সঙ্গে তুমি এটা করলে, এবার এটার সঙ্গে এটা করতে হবে, এই যে প্লাস 4 3 12, তাই না, এর প্লাস এরও প্লাস, প্লাস প্লাসে প্লাস, আর 4 3 12, আর y³ আর y আছে, তো y⁴ হবে, এই যে y⁴। দেখো এদের সঙ্গে মিলে গেছে। চিহ্ন চেঞ্জ করে নেবা, এই যে দেখো প্লাস তাহলে মাইনাস, প্লাস তাহলে মাইনাস, এটাও কেটে আছে, এটাও কেটে আছে, তাহলে এখানে কেটে গেছে, তো ভাগশেষ 0। তাহলে ভাগশেষ 0, আর এটা হচ্ছে আমাদের ভাগফল। ওকে, ভাগফল নির্ণয় করতে বলেছে, আমরা কিন্তু ভাগফল পেয়ে গেছি। তা তোমরা অতএব দিয়ে এভাবে লিখে দেবা ভাগফল। এই যে ভাগফল যেটা, এটা পেলাম উপরেরটা, এই যে অংশটা দেখা লিখে নাও। তো ভাগফল পেলাম 3s² মাইনাস 5xy² প্লাস 4y³। দেখো এই যে আমাদের এটা, যেটা আমরা এখানে দেখালাম না, এটা কিন্তু আমাদের এখানে ভাগফল অনুসারে তোমরা লিখে নাও। তো আমাদের এটা অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় যদি ভাগশেষও জানতে চাই, এই ক্ষেত্রে ভাগশেষ কত, তো ভাগশেষ তোমরা কিন্তু 0 লিখবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভাগফল, আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগশেষ বলিনি বলে ভাগশেষটা আমি লিখিনি। ভাগশেষ যদি বলতো, জানতে চাইতো ভাগশেষ কত হবে, সেটা হবে 0। এরপরে 5 দাগের প্রশ্নগুলো, আচ্ছা 5 অঙ্ক আছে, এগুলো একদম বই থেকে পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই। 5 অঙ্ক দুটোই বই থেকে তোমরা কমন পেয়ে যাবা। তা দেখো আজকের ক্লাসের অঙ্কগুলো কিন্তু আমি করে দিলাম। আজকের ক্লাসের যে 11 নম্বর যে স্কুলটা ছিল, সম্পূর্ণ কমপ্লিট অঙ্ক তোমাদের করে দিয়েছি। কোথাও যদি সমস্যা হয়, কোনো অসুবিধা হলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।